হচ্ছে ফাইল আপলোড ভালনারেবিলিটিস, এটা আমরা সম্পর্কে জানবো। হ্যাঁ, তো ভালনারেবিলিটিস বলতে কি বুঝি, কারো আইডিয়া আছে? ভালনারেবিলিটিস এক্সপ্লয়েট করা। নরমালি ভালনারেবিলিটিস বলতে বোঝায় যে একটা সিস্টেম, ওটা অ্যাপ্লিকেশন বেস হতে পারে, হার্ডওয়্যার বেস হতে পারে, সেটাতে যে ফিচারটা সেটা নরমালি আমাদের কোনো ডেইলি লাইফকে মিট করার জন্য, কিন্তু আমরা তার বাইরে যখন কোনো কাজ সেটাকে ম্যানিপুলেট করে করতে পারি, সেটাকে আমরা নরমালি ভালনারেবিলিটিস বলি, তাই না? যেমন হচ্ছে আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করব, ফাইল আপলোড ভালনারেবিলিটি। যে নরমালি কিন্তু আমরা যে কোনো অ্যাপ্লিকেশন বানালে অথবা ইউজ করলে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হয় না? ফেসবুকে আমরা প্রোফাইল পিকচার দিচ্ছি, কিন্তু এমন যদি হতো যে ফেসবুকে আমি ইমেজের পরিবর্তে একটা ফাইল আপলোড করলাম, যেটা দিয়ে আমি ফেসবুকের সার্ভারটাকে কম্প্রোমাইজ করতে পারছি, লগ ইন করতে পারছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? একটা ভালনারেবিলিটিস। আর সেটাকে আমরা বলতেছি ফাইল আপলোড ভালনারেবিলিটিস। দ্যাট মিনস ভালনারেবিলিটি মানে যদি আমরা বুঝে থাকি যে ম্যানিপুলেশন, তাহলে ফাইল আপলোড যদি আগে চলে আসে তাহলে এটা কি হবে? ডেফিনিশন চলে আসে না আইডিয়া, যে ফাইল আপলোড করার কারণে এখানে কিন্তু ফাইল আপলোড করতে হবে। ফাইল আপলোড করার কারণে যদি সিস্টেমের কম্প্রোমাইজ হয় অথবা কোনো বেনিফিট নেওয়া যায় যেটা অ্যাপ্লিকেশনের ফিচার না, অথবা অ্যাজ এ ইউজার আমি করার কথা না, সেটা আমি করতে পারছি, সেটাকে আমরা নরমালি বলে থাকি ফাইল আপলোড ভালনারেবিলিটিস। এখন এই টপিকটা খুবই সেন্সিটিভ একটা টপিক। যারা টেস্টিং নিয়ে কাজ করে, ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে, ইন দ্য মিন টাইম সাইবার ওয়ার হলেও এই জিনিসটা নিয়ে প্রচুর কাজ হয়। আপনারা সাইবার ওয়ারের সময় একটা ওয়ার্ড শুনে থাকবেন, ডিফেসমেন্ট। এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? ডিফেসমেন্ট না? ইয়েস, ইয়েস, ইয়েস। নরমালি এরকম হয় না যে সাইবার ওয়ারের সময় দেখা যায় যে হ্যাক বাই ইন্ডিয়া, হ্যাক বাই পাকিস্তান, বাংলাদেশ লেখা থাকে না? ওই পেজটাকে বলা হয় ডিফেসমেন্ট। মানে নরমালি হচ্ছে একটা পরিচিত ছেড়ে দেওয়া যে আমি এই ওয়েবসাইটটা হ্যাক করেছি, সেটা আমি বলে দিচ্ছি, আপনার নাম থাকতেছে, আপনার টিমের একটা নাম থাকতেছে। তো নরমালি ওই যে ফাইলটা, এটাকে আমরা ডিফেসমেন্ট বলে থাকি। এখন এই ফাইল আপলোড ভালনারেবিলিটিসটা এত গুরুত্বপূর্ণ, যেটা কম বেশি সমস্ত অ্যাপ্লিকেশনে থাকে। কারণ ফাইল আপলোড হয় না এরকম অ্যাপ্লিকেশন সংখ্যা খুবই কম, তাই না? কারণ আমরা নরমালি একটা অ্যাপ্লিকেশন কেন মেক করে থাকি, যে আমাদের যে ডেইলি লাইফের বিভিন্ন যেই এসেনশিয়ালিটি আছে সেটা মেনটেনেন্স করার জন্য। তো সেখানে তো একটা বিষয় কমন থাকবে, সেটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে তো বুঝি, মানে যেমন আমি আজকে এখানে ক্লাস নিতে যাচ্ছি, আমার আসার কথা, কিন্তু এটা কিন্তু আমার ভেরিফাই হয়েছে, তাই না? অথবা নরমালি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি ব্র্যাকের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি যদি মনে করেন নর্থ সাউথের হতেন অথবা ঢাকা ইউনিভার্সিটির হতেন, তাহলে তো আপনাকে এখানে ক্লাস করার পারমিশন দেওয়া হতো না। এই যে ভেরিফাই করা, আইডেন্টিফিকেশন, এটাকে আমরা বলে থাকি মূলত অথেন্টিকেশন, তাই তো? এটা যে কোনো জিনিসের ফার্স্ট জিনিস, যে কোনো জিনিসের ফার্স্ট। তিনটা ওয়ার্ড সবসময় মনে রাখবেন, একটা হলো অথেন্টিকেশন, একটা অথরাইজেশন, আর একটা হলো অথেন্টিসিটি, যেটাকে নরমালি আমরা আরো ভালো করে বলতে পারি অথেন্টিসিটি। এই তিনটা ওয়ার্ড সাইবার সিকিউরিটিতে কমন থাকবে। আমি আজকে যে টপিক বলবো এটার সাথে ম্যাপিং করে কিছু ওয়ার্ড বলবো, যেটা আপনার ইন্টারভিউতে, ক্যারিয়ার, সাইবার সিকিউরিটি রিলেটেড জবের জন্য কাজে লাগবে। তিনটা ওয়ার্ড কি বললাম? আপনাদের আজকে একটু খাতা কলম লাগবে, প্র্যাকটিস করবেন বাসায় গিয়ে, আমি ল্যাব দিয়ে দিব। আমি চাচ্ছি যে আপনাদের হচ্ছে কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যত ল্যাব আছে এগুলো সলভ করলে কিন্তু হয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার না, আপনি জানেন না যে এই কাজগুলো কিভাবে করে, তাহলে আপনার পক্ষে ল্যাব সলভ করা খুবই চ্যালেঞ্জিং ফেস করতে হবে। আমি তিনটা ওয়ার্ডের কথা বলছি। প্রথমে বললাম অথেন্টিকেশন, অথেন্টিকেশন। এরপর আরেকটা ওয়ার্ড বললাম অথরাইজেশন। ওকে, এই তিনটা ওয়ার্ডকে নরমালি সাইবার সিকিউরিটিতে ট্রিপল এ বলে থাকে। হ্যাঁ, ট্রিপল ই না, ট্রিপল এ। তো এই ট্রিপল এ এর একটা ভালো মিনিং আছে। সাইবার সিকিউরিটি নিয়ে যত কাজ করবেন এই তিনটা জিনিস ফেস করবে। তো আমরা একটু মানে সবার কাছ থেকে ভুলভাল অ্যান্সার নেই, দেখি যে কে কি জানে। আপনি যা জানেন সেটাই অ্যান্সার দেন। আমি এখানে অ্যাকসেপ্ট করছি না যে আপনি এখানে সবাই অনেক ভালো পড়েন, কারণ ভালো পারলে আপনি ক্লাসে আসতেন না, এটাই স্বাভাবিক।
সে জায়গায় আমরা একটু ভুলভাল অ্যান্সার নিব, এখান থেকে আমরা ফাইন্ড আউট করব, কনফিগার করব, ইন দ্য মিন টাইম ফিগার আউট করব যে অ্যাকচুয়াল মিনিংটা কি। কারণ আমি আবারও বলছি যে আপনার কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি সাইবার সিকিউরিটি আপনার কাজ করা অনেক চ্যালেঞ্জিং হবে। ইন দ্য মিন টাইম ইন্টারভিউ গুলোতে ক্র্যাক করা অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো অথেন্টিকেশন এটা আপনি রিয়েল লাইফে এখনো পর্যন্ত কি জানেন, কি বুঝেন, যে কেউ মানে মানে উইলিংলি হাত তুলে বলতে পারে? হ্যাঁ, ভেরিফাইং ইউজার রোল। ওকে, আর কেউ উইলিংলি? ভাই আপনি মনে হচ্ছে আপনি সিকিউরিটির কাজ আগে করেছেন, আইডিয়া আছে। আমি বলছি আবারও, ভুল বলেন, কোনো সমস্যা নেই। আপনি ওকে, আপনি খুবই সুন্দর বলেছেন, এক্সাম্পল দিয়ে বলেছেন। আর কেউ? ওকে আপু, আপনার রাইট রাইট, আপনি আপনার আইডিয়া, আপনি ভুল বলে দেন স্যার, কোনো সমস্যা নাই। আমি আবারও বলছি, ভুল আমরা বলবো, কোনো সমস্যা নাই, বাট আমরা কথা বলবো। কথা না বললে কি হয় যে আমার ভিতরের যে মাইন্ড সেটা কাজ করে না। কারণ আমাদের ডেইলি লাইফ অথবা আমাদের হিউম্যান বডি কখন কাজ করে, যখন তাকে আমি সিগন্যাল দিতে পারি। জন্য একটু কথা বলতে হবে আপনাদের কারো এই সাইড থেকে। জি ভাইয়া। আচ্ছা, আমরা কে কি বলতেছি একটু ফিগার আউট করি। ভাই আপনার নাম কি? জাস্ট সাদ না? আচ্ছা, বলতেছেন অ্যাক্সেস, তাই তো? হ্যাঁ, আপনি কি বলেছেন ফার্স্ট টাইম? আইডেন্টিটি। আচ্ছা, একজন, আমরা নাম লেখার দরকার নেই, আইডেন্টিটি ভেরিফাই লিখতেছি, আইডেন্টিটি ভেরিফাই। এরপর আরেকজন কি বলেছিলেন বলেন না, আমরা এখানে ফিগার আউট করে দেখেন, ক্লাসটা করে মজা পাবেন যদি একটু বুঝতে পারেন আর কি। ওই আমরা একই ক্যাটাগরিতে ধরে নিতে পারি সব। আচ্ছা আচ্ছা, আইডেন্টিটির প্রসেস, তাই তো? আচ্ছা, সব কলম কি একই নাকি এখানে? এটা দেখি। আচ্ছা, আর কেউ? এই তিনটাই ধরে নেব? আপনি বলেন, ভুল বলেন, সমস্যা নেই। বের কলম তো সব একই রকম। আচ্ছা, ভেরিফিকেশন এই ওয়ার্ডটা একটু সুন্দর আছে, আমরা নেই। এখানে আমরা যেগুলো বলছি অনেকটাই এই শব্দের সাথে যায়, কিন্তু কারেক্ট হচ্ছে মূলত ভেরিফিকেশন, বাকি এগুলো না। এটা কিভাবে? তবে এটা একটু কমন ওয়ার্ড হয়ে গেছে, খালি কম আর কি, দেখা যায়। একটু টাইট করে লিখতে হয় নাকি তোমার? তো আমরা ভেরিফিকেশন, এটা একটু কমন ওয়ার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু গল্পের মাধ্যমে বুঝি যে অথেন্টিকেশন কি। এখানে মূলত দুইটা জিনিসের অ্যান্সার চলে আসছে। আমরা ট্রিপল এ বলছিলাম, ডাবল টু এর অ্যান্সার চলে আসছে, টু এ আর কি। অথেন্টিকেশন এটা হলো সবসময় ফার্স্ট ফেজ, হু আর ইউ, আপনি কে, যেটাকে আমরা বলি ভেরিফিকেশন, এটাকে বলা হয় অথেন্টিকেশন। অথরাইজেশন এটা হলো অ্যাক্সেস। আপনি অলরেডি কয়েকজন অ্যাক্সেসের কথা বললেন না, যে অ্যাক্সেস বললেন, আইডেন্টিটি অ্যাক্সেস বলছেন আরেকজন, এটা হচ্ছে অথরাইজেশন। আপনি কি কি করতে পারবেন, আপনার রুল। এক্সাম্পল আমরা দিচ্ছি। আরেকটা হচ্ছে আইডেন্টিটি প্রসেস, এটা অনেকটা ভেরিফিকেশনের সাথে যায়, বাট আমরা একটু পলিসির দিকে যাব না। আরেকটা গ্যাপ, সেটা হলো অথেন্টিসিটি, এটা হচ্ছে অরিজিন অথবা টেস অথবা রেকর্ড। এই তিনটা জিনিস মূলত অথেন্টিকেশন, অথরাইজেশন, অথেন্টিসিটি আমরা গল্পের আকারে বোঝার ট্রাই করি। যেমন এই যে আমি এখানে আসলাম, অথবা আপনাকে দিয়ে চিন্তা করেন, আপনি এখানে আসার আগে আপনার ভর্তির সময় একটা ভেরিফিকেশন হয়েছে না, আপনার নাম, আপনার সার্টিফিকেট, এটা আপনার ভর্তি হওয়ার আগে, আগে না? তো যে কোনো জিনিস ভেরিফিকেশন যেটা আগে হবে সেটাকে আমরা বলে থাকি অথেন্টিকেশন। ঠিক আছে? এখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন আপনি কি কি করতে পারবেন, এই যে রুল, অ্যাক্সেস, সেটাকে বলে আমরা অথরাইজেশন। আমি কি করতে পারবো, যেমন আপনি কিন্তু ক্লাস নিতে পারবেন না, টিচারদের খাতা দেখতে পারবেন না, পারবেন? এটা আপনার রুলে আছে।
না, এই যে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না সেটাকে বলি আমরা অথরাইজেশন। 3 নাম্বার, আমরা কি করছি না করছি এগুলো সবকিছু সিসি ক্যামেরা, তারপরে আপনাদের লগ, আপনাদের সবার একটা আইডেন্টিটি আছে, সেটাতে কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, ট্রেস হচ্ছে, এটাকে বলি আমরা অথেন্টিসিটি। বিষয়টা ক্লিয়ার? এখন এই জিনিসটা আমরা কিভাবে এই মানে এই টপিক গুলোতে শিখবো, এটা একটু আমরা ডিটেলস জানার ট্রাই করব। কিন্তু এর আগে আমরা মূলত বলেছিলাম আজকে বেসিক 6টা জিনিস জানতে হবে। প্রথমে হচ্ছে ফাইল টাইপ। ফাইল টাইপ বলতে কে কি বুঝি? বিভিন্ন ধরনের ফাইল আছে, যেমন ইমেজ একটা ফাইল, টিএক্সটি ফাইল, তাই না, পিডিএফ ফাইল। আবার আপনারা যখন ক্লাস নেন সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল। তো এই যে ফাইলের টাইপ অনুসারে ফাইলের কিন্তু একটা সিগনেচার ভ্যালু হয়। হ্যাশ ফাংশন নিয়ে কেউ কাজ করেছেন? হ্যাশ ফাংশন, ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মূলত কয় ধরনের? 3 ধরনের না? মানে ক্রিপ্টোগ্রাফির ট্রি অথবা সিস্টেম, যেমন অ্যাসিমেট্রিক, সিমেট্রিক, হ্যাশ ফাংশন। তো হ্যাশ ফাংশন নিয়ে কারো আইডিয়া আছে? হ্যাশ ফাংশন, এনিওয়ান? হ্যাঁ, বাট আচ্ছা, নরমালি ক্রিপ্টোগ্রাফির আইডিয়া আছে? ক্রিপ্টোগ্রাফি আপনাদের সিএসসি তে ক্রিপ্টোগ্রাফি নেই? ক্রিপ্টোগ্রাফি মানে বুঝি, হ্যাঁ, এটা ক্রিপ্টোগ্রাফির প্রসেস থ্রু দিয়ে করে। নরমালি ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে আমরা যে কথা বলি এটা নরমালি প্লেন টেক্সট আকারে থাকে, তাই না? যেমন আমি এখানে লিখলাম কানি লিনাক্স, এটা আমি দেখে পড়তে পারতেছি, এটা হচ্ছে প্লেন টেক্সট আকারে আছে। আর কিছু কিছু ওয়ার্ড আমরা দেখি যে আমরা দেখতে পাই না, যেমন এক্স ওয়াই জেড লেখে 1 2 3, তারপরে এখানে হ্যাশ, নরমালি দেখে মনে হচ্ছে পাসওয়ার্ড, কিন্তু এটাকে ডিক্রিপ্ট করলে একটা মিনিংফুল কিছু চলে আসতেছে, তখন সেটাকে আমরা বলতেছি সাইফার থেকে প্লেন টেক্সটে যাচ্ছে, বাট এই ওয়ার্ডটাকে বলে আমরা সাইফার। ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে নরমালি আমাদের অনলাইন অথবা ডাটাকে প্রোটেকশন করা, আর সেই জায়গাতে 3টা সিস্টেমে হয়ে থাকে, একটা সিমেট্রিক, একটা অ্যাসিমেট্রিক, একটা হ্যাশ ফাংশন। এই হ্যাশ ফাংশনটা হচ্ছে অ্যালগোরিদম বেস ফাংশন, তো জানেন, যেখানে আপনি ডাটা ইনপুট নিচ্ছেন, প্রসিডিউর করে একটা আউটপুট আসতেছে। তো হ্যাশ ফাংশন কিছু অ্যালগোরিদমের নাম, যেমন MD5, SHA-1, এগুলো কিছু হ্যাশ ফাংশন। আমরা ডাটাবেজে যে ডাটাগুলো রাখি সেটা কিন্তু নরমালি প্লেন টেক্সট আকারে থাকে না, সেটা হ্যাশ আকারে থাকে। আচ্ছা, এই ফাইলের যে কথা বললে, যে ফাইলের একটা নির্দিষ্ট হ্যাশ ভ্যালু আছে, এই হ্যাশ ভ্যালু মানে হচ্ছে একটা ইউনিক নাম্বার, যেটা কখনোই হচ্ছে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের মিলবে না। আপনি আপনার মানে ফেসবুক থেকে আপনার প্রোফাইল পিকচারটা ডাউনলোড করবেন, এটার যে হ্যাশ ভ্যালু হবে, উনি ওনার প্রোফাইল পিকচার ডাউনলোড করলে এটা যে হ্যাশ ভ্যালু হবে এটা ডিফারেন্ট হবে, সেম হবে না। এটা হচ্ছে হ্যাশ ফাংশনের একটা কমন ক্যারেক্টারিস্টিক। কিন্তু অ্যাজ এ হ্যাকার আপনার কাজ হচ্ছে এমন যদি হয় যে হ্যাশ ভ্যালু কখনো সেম বানাতে পারেন, তাহলে সেখানেই কম্প্রোমাইজটা হয়ে যায়, যে তখন সেই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের বানানোটি ফিগার আউট করতে পারি। যেমন নর্মালি এমন যদি হয় যে আপনার ফাইলের হ্যাশ আরেকজনের ফাইলের হ্যাশ সেম হয়ে গেল, তাহলে সেখানে আপনি ম্যালওয়্যার আপলোড করতে পারবেন। কারণ হচ্ছে সে অথেন্টিকেট হয়ে গেছে, ওর হ্যাশ আর আপনার হ্যাশ সেম, তাহলে তার মূল্যায়ন যদি 123 হয় আপনারও 123, আপলোড করার সময় কি মনে হবে, সেম সেম। কারণ কম্পিউটার তো আমাদের চেহারা দেখে না, দেখে নাম্বার সিস্টেম, যে আমরা কি দিচ্ছি, নিউমেরিক যে নাম্বার গুলো থাকে, থ্যাংক ইউ। তো নিউমেরিক যে নাম্বার গুলো থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি হ্যাশ ভ্যালুকে কম্প্রোমাইজ করা যায় তাহলে ভালনারেবিলিটি এখানে হয়, বাট এটা খুবই চ্যালেঞ্জিং, ওগুলোতে আমরা যাব না। আমরা মূলত কথা বলবো এটা নিয়ে, ফাইল সিগনেচার নিয়ে। সবার কাছে মোবাইল আছে? ওকে, আমরা ফাইল সিগনেচার একটু চ্যালেঞ্জিং মনে হবে, ওইদিকে আমরা একটু ভিতরে যাওয়ার কম করি, কারণ হচ্ছে যে টপিকটা বিগিনারের মধ্যেই রাখে। ফাইল টাইপের তো মোটামুটি আইডিয়া হয়েছে, এক একটা ফাইল এক এক টাইপের হয়, তাই তো? এখন পিএসপি ফাইল আছে, তাই না? এটা অ্যাপ্লিকেশন আমরা কমনলি ব্যবহার করি, পিএইচপি। আবার কিছু আছে ডট কি, এটা কি ফাইল? পাইথন ফাইল, গুড। আবার থাকে ডট, এটা এটা কি ফাইল?
টেক্সট ফাইল, এটা কি কোড থাকবে? এটা নর্মালি কোডও থাকতে পারে, বাট এটা এক্সিকিউট হবে না। এক্সিকিউট হয় এগুলো? হয় না। গুড। এরপরে ডট পিএনজিএস, এটা কি ফাইল? ইমেজ ফাইল, রাইট? আচ্ছা, ডট, দেখি এটা কেউ বলতে পারে কিনা, ডিএলএলএস, রাইট, গুড। তার জন্য আমরা একটা মানে ফটো দেখা যাচ্ছে পিছন থেকে। আচ্ছা, আমরা তাকে একটা দেই, ক্লাইম দেই, আমরা একটু মানে ইন্টারেক্টিভ করে ট্রাই করি। আমি একটু বড় করতেছি। আচ্ছা, আপনারা হচ্ছে সবাই হচ্ছে প্রজেক্টরের দিকে তাকান। আমি কিছু বিষয় বলবো আজকে টপিকটা ক্লিয়ার করার জন্য। ফাইল টাইপ ডট পিডিএফ থাকলে নরমালি কোন ধরনের ফাইল? পিডিএফ ফাইল। ওকে। ডট পিওয়াই থাকলে পাইথন ফাইল। পিএনজি থাকলে, জেপিজি থাকলে, ওকে। আর যেটা ডিএল বললাম আমরা, এটা থাকলে, রাইট। এখন কোন জায়গায় পিএসপি 5 থাকলে, একটু একটু ক্লাসেরই টপিক, পিএসপি 5 থাকলে কি হবে? এটাও পিএসপি 5 দিলে কি এখন কাজ হবে? মানে আমার নর্মাল নলেজ কি বলে 5 দিলে কাজ হবে? বাস্তবে কাজ হবে। আর এটাই হচ্ছে হ্যাকিং এর মেইন ম্যানিপুলেশন। নর্মালি আমরা একজন নর্মাল ইউজার কি চিন্তা করতেছি? পিএসপি, শুধু পিএসপি 5 কি চিন্তা করতেছি? হ্যাকার এখানে চিন্তা করতেছে যে এটাকে বাইপাস করার জন্য আমি 5 দিই, দেখি এটা এক্সিকিউট হয় কিনা। এই যে চিন্তাটা, এটাই হচ্ছে মূলত হ্যাকিং ম্যানিপুলেশন। পিএসপি 5 এটাও অ্যালাউ হয় এবং এটাও কাজ করে। আমরা আরো কিছু ইন্টারেস্টিং এক্সটেনশন দেখি, যেটা দেখি কি বলি আমরা। পিএইচপি, এটা আর আগের পিএসপি এর মধ্যে একটা পার্থক্য কি আছে? নরমালি এক্সটেনশন কি হয়? সব ছোট, তাই না? ছোট হাতে থাকে না সব, কিন্তু এখানে এইচটা কি হাতে? বড় হাতে। তো সেই হিসাবে কি এটা কি রিয়েল হওয়ার কথা না? এখানে এই হ্যাকিং এর চিন্তা, এইচটাকে বড় করে আমরা দেই, দেখি এটা অ্যালাউ হয় কিনা। বিষয়টা মাথায় আসতেছে? হ্যাকিং কিন্তু চিন্তা করতে একটু ডিফারেন্টলি, যে এটা করলে কাজ হয় কিনা দেখি। এই যে চিন্তাটা, এটাই মূলত হ্যাকিং। তাহলে এখানে নরমালি যে কেউ চিন্তা করবে কি, যে পিএসপি এটা তো এজ বড় হাতের, এটা তো ভুল হয়েছে, এরর এটা, তাই না? কিন্তু এটা এরর নয়, এটা হচ্ছে মূলত এক্সিকিউট হবে, এটা আমরা দেখব। তাহলে মোটামুটি ক্লাসটা আমরা একটু শর্ট করি। ফাইল টাইপের একটা আইডিয়া তো হয়ে গেল। ওকে, এখন তাহলে আমি ক্লাস শেষের দিকে কিছু কোশ্চেন নিয়ে আসবো পুরো টপিকের উপরে। ফাইল টাইপের আইডিয়া চলে আসলে আমরা যেটা বুঝবো সেটা হলো ফাজিং। 2 নাম্বার যে কথাটা আমরা বলতেছি, ফাজিংটা জানবো। ফাজিং নিয়ে কারো কোনো আইডিয়া আছে? ফাজিং, ইয়েস, ওকে, কারেক্ট অ্যান্সার। আর কারো আইডিয়া আছে ফাজিং? নাই। ফাজিং, হ্যাঁ, র্যান্ডম ডেটা দেওয়া, রাইট। কিন্তু র্যান্ডম ডেটা দেওয়া এটা হয়ে যাচ্ছে আবার বুট ফোর্স। বুট ফোর্সের তো আইডিয়া আছে, তাই না? যেমন কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড বের করার জন্য বারবার ট্রাই করি। ফাজিং আর বুট ফোর্সের মধ্যে একটু ডিফারেন্ট আছে। ফাজিং দিয়ে আমরা হচ্ছে মূলত একুরেট ডাটা ফাইন্ড আউট করি। ইট ক্যান বি ফর ইউজার ক্রেডেনশিয়াল, ইট ক্যান বি ফর দ্য ডাইরেক্টরি ফাজিং, ইট ক্যান বি অলসো দ্য ইনফরমেশন গ্যাদারিং। বাট বুট ফোর্সটা নর্মালি আমরা করে থাকি ক্রেডেনশিয়াল গ্যাদার করার জন্য, তাই না? যেমন ইউজার নেম পাসওয়ার্ড। তো ফাজিং অনেকটা বুট ফোর্সের সাথে যায়, হয় যেটা বলছে অনেকটাই কারেক্ট। বাট একুরেটলি ফাজিং মানেটা হচ্ছে যে কারেক্ট ইনফরমেশন বারবার ট্রাই করে ফাইন্ড আউট করা বেসড অন দ্য ওয়ার্ড লিস্ট। এখানে ওয়ার্ডটা যদি বুঝো, আমি কার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছি, তাহলে এখানে ওয়ার্ডের উপরে আমার কিন্তু একটা ওয়ার্ড কি থাকতে হবে। লাইনটা, এই যে কথাগুলো বলতেছি এগুলো না বুঝলে টপিক বুঝে যাবে না। আমরা একটু পরে হ্যান্ডসনে যাব। তাহলে ফাজিংটা কি, একটা কি কার উপরে ডিপেন্ড করতেছে? ওয়ার্ড যদি না থাকে তাহলে একুরেট ফাজিং করে পাওয়া যাবে না।
তাহলে আমি এখানে একটা কোশ্চেন করব, দেখি এটা কে জানে। ফাজিং এর রেজাল্ট কতটুকু অ্যাকুরেসি হবে কার উপর ডিপেন্ড করে? ওয়ার্ড লিস্টের অ্যাকুরেসির উপরে। দ্যাট মিনস আপনি যে ওয়ার্ড লিস্টটা দিবেন এটা যত অ্যাকুরেট হবে আপনার রেজাল্ট তত অ্যাকুরেট হবে। তাহলে অ্যাকুরেসি কার উপর ডিপেন্ড করতেছে? ওয়ার্ড লিস্টের উপর। তাহলে মোটামুটি ফাজিং এর আইডিয়া হয়ে গেল। ফাজিং এর জন্য আমরা একটা টুলস সাধারণত ব্যবহার করে থাকি, সাথে লিখে রাখবেন। কিছু কমন টুলস আমরা ইউজ করে থাকি, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করে থাকি আমরা ফাজিং এর জন্য। এই টুলস গুলো শিখলে সাইবার সিকিউরিটি শেখা হবে। FFAL, তারপরে বাফসুইট ইন্ট্রুডার। বাফসুইট সম্পর্কে কারো আইডিয়া আছে? ওকে, গুড। এরপর আরো অনেক টুল আছে আমরা ইউজ করে থাকি, গোবাস্টার। আমরা এত মানে টুলসে যাব না, কারণ কম বেশি সবগুলো টুলস এর ফিচার সেম, তবে কিছু ডিফারেন্ট থাকে সেটা আমরা ইউজ করতে পারি। 3 নাম্বার টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ওয়েব শেল। এটা নিয়ে কারো আইডিয়া আছে? আমরা আগে বেসিক রিকোয়ারমেন্টে ক্লিয়ার করি, এরপর আমরা হ্যান্ডস অনে যাবে, তখন মজা লাগবে যে আমরা সিস্টেম কম্প্রোমাইজ করতেছি। ওয়েব শেল, রিভার্স শেল। এখানে দেখেন দুইটা ওয়ার্ড, একটা ওয়েব আবার একটা রিভার্স। নরমালি রিভার্স বলতে কি বোঝায়? আচ্ছা, যেমন আমি লিখলাম 1 2 3, এটা রিভার্স কি? 3 2 1। ওকে, এটা আমরা নরমালি বুঝি, তাই তো? আচ্ছা, আমরা একটু পরে এটার গভীরে যাব। নরমালি ওয়েব শেল মানে কি? শেল মানে কি? শেল শেল ওকে, অনেকটাই শেল কম্পিউটার অথবা সিস্টেমের সাথে কানেক্ট করে। বাট শেল মানে হচ্ছে পিস অফ কোড, একটা সিম্পল কোড যেটা দিয়ে আমরা সিস্টেমের সাথে সকেট মানে নরমালি কমিউনিকেশন করে থাকি। তো এটা দুই টাইপের, একটাকে আমরা বলি ওয়েব শেল, একটাকে বলি রিভার্স শেল। তবে আরো একটু গভীরে গেলে আমরা এটাকে 3 টাইপের ধরে থাকি, ওয়েব শেল, রিভার্স শেল, বাইন্ড শেল। আমরা ওইদিকে যাবো না, এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে। তো নরমালি আমরা 2 টাইপের আইডিয়া দেওয়ার জন্য এখানে মানে আইডিয়া দিচ্ছি যে আজকের ক্লাসের জন্য। বাইন্ড শেলটা একটু চলে আসবে সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে। তো ওয়েব শেল নেম সাজেস্ট যে পিস অফ কোড যেটা আমরা ওয়েব সিকিউরিটির জন্য অথবা ওয়েব হ্যাকিং এর জন্য ইউজ করে থাকবো। দ্যাট মিনস এমন একটা কোড যেটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে আপলোড করতেছি এবং তখন সেই জায়গাতে আমরা কম্প্রোমাইজ করতেছি, একটা উইন্ডো সেই জায়গাতে কাজ করতেছি, সেটা আমরা ওয়েব শেল বলে থাকি। ঠিক আছে, একটা হলো রিভার্স শেল, রিভার্স যেটা পিছনে, যেটা নরমালি এরকম হয় যে আপনার লোকাল ডিভাইস থেকে সিস্টেমটাকে আপনি লিসেন করতেছেন, রিভার্স হচ্ছে। নরমালি কি হয়, এজ এ ইউজার আমি ডাটা সিস্টেমের কাছ থেকে নিব, আমি সিস্টেমকে নক করব, সিস্টেম আমাকে ডাটা দিবে। কিন্তু এমন হবে যে আপনি সিস্টেমটাকে কম্প্রোমাইজ করে ফেলবেন, রিভার্সলি আপনার লোকাল ডিভাইস থেকে আপনি সিস্টেমের যা কিছু করতে পারবেন আপনার লোকাল ডিভাইসে, তখন আপনার কন্ট্রোলটা চলে আসতেছে, যার কারণে এটাকে বলতেছে রিভার্স। আপনি যখন লিসেন করতেছেন, আর লিসেন করতে গেলে এখানে একটা সকেট লাগে অথবা পোর্ট নাম্বার লাগে, যেখানে আমরা একটা নাম্বার দিয়ে থাকি। কারণ কি, একটা সিস্টেমে টোটাল কতটা পোর্ট থাকে অথবা সার্ভিস, পিওআরটি, যেমন SSH 65,535টা, মেবি ইফ আই এম নট রং, নাম্বারটা দেখতে পারেন যে 65,000। আচ্ছা, আমি বলতেছি 65,535। আমি একটু একুরেটলি ফাইন্ড আউট করি অনলাইনে যে নাম্বার অফ ইয়েস কত, হ্যাঁ 65,535, যেটা আমি বললাম। তো এর মধ্যে থেকে কমনলি SSH কততে থাকে? 22, রাইট। FTP 21, ভেরি গুড। আর ওয়েবসাইটের ক্ষেত্রে HTTP 80 অথবা 8080 অথবা 443, যখন S চলে আসবে। ওকে, গুড। আমরা মোটামুটি তাহলে আইডিয়া নিলাম যে ওয়েব শেল আর রিভার্স শেল কি। এটা ওয়েব শেল রিভার্স শেল ফান্ডামেন্টাল নলেজ তো ক্লিয়ার, বাকি আমরা কাজ করব।
আর বাপ সুইটের বেসিক সবার আইডিয়া আছে? ওকে, এরপরে 5 নম্বরটা আমরা জানবো, সেটা হলো সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড, ওয়েব নোড। সার্ভার সাইড মানে বুঝি, আগে ক্লায়েন্ট সাইড মানে বুঝি। ক্লায়েন্ট সাইড মানে কি? মানে ক্লায়েন্ট ইন থেকে আমি যদি কিছু চেঞ্জ করি, সেটা নর্মালি যদি সার্ভারে ইফেক্ট না করে, সেটা হলো ক্লায়েন্ট সাইড, তাই না? যেমন দেখবেন অনেকেই একেবারে শুরুতে আমরা যখন সিএসএস এ ঢুকি, যখন নিজের কিছু মানে নিজের প্রোফাইলে ডিলিট করছি কিন্তু সার্ভারে হয় না, বাট আমি এটাকে স্ক্রিনশট নিয়ে বলতেছি হ্যাক, তাই না? এটা তো ক্লায়েন্ট সাইডে হচ্ছে, সার্ভারে তো হয় নাই। তাহলে ক্লায়েন্ট সাইড বলতে নর্মালি বোঝায় অ্যাজ এ ইউজার তার ইন থেকে ডাটা চেঞ্জ করছে, বাট সার্ভারে সেটা মূলত হিট হয়নি, অথবা সার্ভার থেকে কোনো পরিবর্তন হয় নাই ডাটাবেজ অথবা সিস্টেমে, সেটাকে আমরা ক্লায়েন্ট সাইড বলি। আর সার্ভার সাইড মানে যেটা সার্ভারও চেঞ্জ হয়ে যাবে। তো অটোমেটিক হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্টে চেঞ্জ করলে যদি এটা ক্লায়েন্ট সাইড বেস হয়, সার্ভারে চেঞ্জ হবে না, কিন্তু সার্ভারে চেঞ্জ করলে অটোমেটিক ক্লায়েন্টে হবে। ইয়েস, এটাও হয়, ট্রু। লাস্ট হচ্ছে রিকনেসেন্স অথবা রিকন। রিকনেসেন্সের আইডিয়া আছে? ইয়েস, ইয়েস, ওইটাই রিকনেসেন্স পার্ট, রাইট। তো রিকনেসেন্স নরমালি আমরা বলি যে কোনো পেন টেস্টিং এর ক্ষেত্রে অথবা ইথিক্যাল হ্যাকিং এর জন্য ফার্স্ট ফেজ, মানে ইনফরমেশন গ্যাদার করা। যেমন আমরা একটা ওয়েবসাইট টেস্টিং করতেছি অ্যাজ এ পেন টেস্টার, তো আমি যদি ফাইল আপলোড টেস্টিং করতে চাই, আমার কি কি জানতে হবে? প্রথমে দেখতে হবে কোন ফাংশন অথবা কোন মডিউলে ফাইল আপলোড করা যায়, 1 নাম্বার কাজ। এটা একটু লিখেন, এটা একটু কাজে লাগবে। প্রথমে কি ফাইন্ড আউট করতে হয়? একটা ওয়েবসাইটে কোন জায়গাতে ফাইল আপলোড করা যায়। 2 নাম্বার, কোন কোন টাইপের ফাইল আপলোড করা যায়। যেমন নরমালি পিএনজি আপলোড করা যায়, তাহলে আপনাকে এখানে কখন হ্যাকিং হবে? এটা যখন আপনি পিএনজির পরিবর্তে পাইথন ফাইল আপলোড করতে পারবেন, কারণ ওটা তো অ্যাপ্লিকেশনের ফিচার না। আমরা তো প্রথম দিকে বললাম যে ভালনারেবিলিটিস হচ্ছে এরকম জিনিস যেটা অ্যাপ্লিকেশনের ফিচার না, বাট সেটা আপনি করতে পারছেন। প্রোফাইলে আপলোড করা যাবে পিডিএফ ফাইল, কিন্তু আপনি আপলোড করতে পারছেন পাইথন ফাইল, তাহলে কি এটা ভালনারেবিলিটি হবে? ডেফিনেটলি, কারণ পাইথন একটা কি সিস্টেম এক্সিকিউশন ফাইল, এটা যদি আপলোড করতে পারেন ওই সিস্টেমটাকে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, রাইট? তাহলে এটা একটা ভালনারেবিলিটিস। কিন্তু এমন যদি হয় পাইথন ফাইল আপনি আপলোড করতে পারেন নাই, কিন্তু আপনি টিএক্সটি ফাইল আপলোড করতে পারছেন, এর কারণে আপনি হচ্ছে কোনো সেন্সিটিভ ডাটা এক্সপোজ করতে পারছেন, তাহলে কি এটা ভালনারেবিলিটি হবে? তখনও ভালনারেবিলিটি হবে, হ্যাঁ, ইনফরমেশন ডিসক্লোজার হিসেবে। ওকে, তাহলে রিকনেসেন্স মানে তো আমরা বুঝলাম যে রিকনেসেন্স মানে কি, প্রথমে আমাকে দেখতে হবে কোথায় ফাইল আপলোড করা যায়, 1 নাম্বার। 2 নাম্বার, কোন কোন টাইপের ফাইল আপলোড করা যায়। যেমন পিএনজি করা যায়, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি দেখতে হবে যে পিএনজি দিয়ে সাধারণত কোনো ম্যানিপুলেশন হবে না, কিন্তু পিএনজি থেকে যদি অ্যাক্সেস নেওয়া যায়, যেমন কসের স্ক্রিপ্টিং অ্যাটাক হয়, তাহলে এটা একটা ভালনারেবিলিটিস। আবার এসভিজি নামে একটা ফাইল ফরম্যাট আছে, এসভিজি নরমাল ভেক্টর ফাইল, এটা থেকে অ্যাক্সেস হতে পারে। অ্যাক্সেস মানে আমরা ওয়েবের একটা ভালনারেবিলিটি, যেটাকে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে ম্যাপিং করে থাকি ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, যেটা হচ্ছে সেশন চুরি করার জন্য মূলত, অথবা কুকি আমরা চুরি করে থাকি স্টলিং করার জন্য। তাহলে পিএনজি ফাইল থেকেও আমাদের একটা ভালনারেবিলিটি ফাইন্ড আউট হতে পারে। তবে ফাইল আপলোড ভালনারেবিলিটির মেইন টার্গেটটা থাকে প্রোগ্রামিং ফাইল আমরা কেন আপলোড করতে পারি কিনা, অথবা এক্সিকিউশন ফাইল যেমন পিএসপি ফাইল। এখন নরমালি পিএসপি ফাইল ব্লক থাকবে, তাহলে বাইপাস কিভাবে করা যায়? যেমন পি এর এসটা কি দিতে পারেন? বড় হাতের। পিএসপির পরে কি দিতে পারেন? 5। আবার পিএসটিএমএল ও আছে, অর্থাৎ এক্সটেনশন বাইপাস করার আমাদেরকে ট্রাই করতে হবে। এই যে আমরা মোটামুটি প্রায় আধা ঘন্টার উপরে সময় নিয়ে বেসিকটা আইডিয়া কথা বললাম, এখানে কারো কোনো কনফিউশন আছে? আমরা এখনই হ্যান্ডস অন যাব,
আর এই বিষয়গুলো নিয়ে আমরা প্রপারলি দেখার ট্রাই করবো, বাট এর আগে এর মধ্যে কার কোনো কনফিউশন, রাইট? ডেফিনেটলি আমরা হ্যান্ডসন দিয়ে দেখবো। ওকে, এখন আমরা হ্যান্ডসন দিয়ে দেখার ট্রাই করি। তো এই জন্য আমি একটা ওয়েবসাইট এখানে, সবাই দেখতে পাচ্ছেন? আমরা যা আলোচনা করলাম এটাকে একটু এখানে ম্যাপিং করার ট্রাই করবেন আর ফাইন্ড আউট করবেন যে আমি কোনো ভুল বলছি কিনা। ওকে, তো প্রথমে আমরা আমাদের একটা ল্যাব নিয়ে নিই। এটা মনে করে আমাদের টার্গেট ওয়েবসাইট, ঠিক আছে? তো নর্মালি রিকন করে আমাকে প্রথমে কি করতে হবে? রিকনেসেন্স, এটা করে কি বের করতে হবে? কোন জায়গায় ফাইল আপলোড আছে। তো ধরে নিছি আমরা রিকন করে ফাইন্ড আউট করলাম এখানে ফাইল আপলোড, কারণ এই পার্টটা তো আজকে ক্লাসের পার্ট না। আর নর্মালি আমরা ধরে নিলাম যে এই জায়গায় আমরা ফাইন্ড আউট করছি যে এই জায়গাতে ফাইল আপলোড করা যায়। এটা কিন্তু নর্মালি রিয়েল লাইফে রিকন করে ফাইন্ড আউট করতে আপনাকে নিজে একটু সময় দিতে হবে, বাট যেহেতু আজকের টপিক আমাকে কভার করতে হবে, আমরা ধরে নিলাম যে এটা আমরা জানি, এইভাবে আমরা ফাইন্ড আউট করছি, ঠিক আছে? তো নিচের দিকে খেয়াল করেন, এখানে একটা অপশন আছে না, ব্রাউজার, এই যে এখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে কি ফাইল আপলোড করা যায়। 1 নাম্বার স্টেপের কাজ হলো, তো আমরা একটু একটু করে নোট করি হোয়াইট বোর্ড প্লাস ইয়েতে, তাহলে বুঝতে সহজ হবে। যে কোনটা এখানে দেখে আসলাম। আচ্ছা, একটা ওয়ার্ক ফ্লো আমরা আইডিয়া নেই, তাহলে আমাদের আসলে ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করে একটা বড় টপিক আমাদের কভার হবে। স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে রিকন করে আমরা ফাইন্ড আউট করলাম যে কোথায় ফাইল আপলোড করা যাবে, তাই তো? স্টেপ নাম্বার 2, ফাইল টাইপ, আমি কোনগুলো আপলোড করতে পারবো সেটা দেখতে হবে। অ্যালাউ আর ব্লক, এই দুটো ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আমরা একটা একটা করে ট্রাই করি। তো প্রথমে আমরা, আচ্ছা আমি এখানে যারা অডিয়েন্স আছে, আই ডোন্ট নো যে হাউ মেনি অডিয়েন্স দেয়ার। তারপর আমি হচ্ছে, যেহেতু রেকর্ড হয় ক্লাস, ওকে। তো আমাদের স্টেপ নাম্বার 1 যেটা ছিল রিকন করব, তাই তো? তো রিকন করে নর্মালি আমাদের ফাইন্ড আউট করতে হয় যে ফাইল আপলোড করার ফাংশনটা কোথায়। ইন দ্য মিন টাইম আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফাইল আপলোড হয়ে থাকেটা কোথায়, কোন জায়গাতে ফাইল আপলোড হচ্ছে, অর্থাৎ আপলোডেড লোকেশন অথবা ডাইরেক্টরি, কোন জায়গাতে ফাইল আপলোড হচ্ছে। 2 নাম্বার, স্টেপ নাম্বার 2, আমরা কি করব? ফাইন্ড আউট করব যে ফাইল টাইপ কোনটা অ্যালাউ কোনটা ডিনাই, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে খেয়াল করেন, আমরা যদি একটু ট্রাই করি, এখানে মনে করেন আপনি যে পেন টেস্টার, আপনার সবকিছু রেডি থাকবে, ওয়েব শেল রিভার্স শেল এগুলো রেডি থাকবে, আমরা বানিয়ে নিব, সমস্যা নেই। বাকি আমরা মনে করেন এই যে এখান থেকে একটা টিএক্সটি ফাইল নেওয়া ট্রাই করি, এই যে ডেমো একটা টিএক্সটি ফাইল মনে করেন। তো নর্মালি টিএক্সটি ফাইল অ্যালাউ থাকবে। তো আমরা এটাতে এই যে ডেমো লেখা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? স্ক্রিন বড় করতে হবে, যে ডেমো। এখন আমি আপলোডে ক্লিক করলাম, এখানে কি লেখা আছে? আপলোডেড, তাই তো? দ্যাট মিনস আপনার ফাইলটা কি হয়েছে? আপলোড হয়ে গেছে। তো টিএক্সটি এখানে অ্যালাউ, কিন্তু টিএক্সটি নর্মালি টিএক্সটি থেকে সিস্টেম কম্প্রোমাইজ করা 99% ডিফিকাল্ট। এটাও বাইপাস করা যায়, 1% আছে, সেটা আমরা দেখবো যদি সময় থাকে আজকের ক্লাসে। ডিফিকাল্ট আমি বলছি কোন টাইপের ফাইল আগে দেখতে হবে? এক্সিকিউশন ফাইল, মনে আছে? এক্সিকিউশন ফাইল কোনগুলো? পিএসপি, পাইথন অথবা কোন যে কোনো প্রোগ্রামিং এর নরমালি এক্সটেনশন হচ্ছে মূলত এক্সিকিউশন ফাইল। তাহলে 2 নাম্বার আমরা একটা চেক করি যে এখানে দেখি যে কোনো পিএসপি ফাইল আপলোড করা যায় কিনা। যেমন এখানে একটা মনে করেন পিএসপি ফাইল আছে,
সিম্পল ব্যাকডোর নামে, দেখা যাচ্ছে সিম্পল ব্যাকডোর ডট পিএইচপি। এক্সটেনশনটা কি এখানে? পিএইচপি। এখন আমি এটাকে আপলোড করলাম, কি বলছে? এলাও না, আপনাকে কি করছে? ব্ল্যাক লিস্ট। এখন এই জায়গাতে মূলত হ্যাকারের কাজ, অথবা যদি আপনি পেন টেস্টিং এর হিসাবে চিন্তা করেন, পেন টেস্টারের কাজটা এই জায়গায় মূলত ফাইন্ড আউট করা অ্যাপ্লিকেশনে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা, যে বাইপাস করা যায় কিনা। একজন পেন টেস্টার যখন কাজ করে তাকে মূলত এই কাজগুলি দেখতে হয়, যদি থাকে রিপোর্ট করে সাবমিট করতে হয়। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা পিএসপি এখানে কি হচ্ছে? ব্লক হচ্ছে। তাহলে এখন আমার কি করা উচিত? আমি যেহেতু প্রথম দিকে একটু আইডিয়া দিয়েছি, এখন আপনি ভুল বলেন বাট ট্রাই করেন। যেহেতু ব্লক, তাহলে আমার কি করা উচিত? হ্যাঁ, রাইট, দ্যাট মিনস ফাজিং। একুরেট এক্সটেনশনটা ফাইন্ড আউট করতে হবে, দ্যাট মিনস ফাজিং। ওই যে আমরা প্রথম দিকে রিকোয়ারমেন্টসে বললাম, কারণ আমি তো একটা একটা করে যদি করতে যাই এজ এ হিউম্যান, আমার জন্য অনেক সময় লেগে যাবে, আমি এরর ফিল করব, তাই না? তো এই জায়গাতে তাহলে কি আসবে? ফাজিং। তো নরমালি আমরা ফাজিং করার জন্য কয়েকটা টুলস এর নাম বলছি, তো আমরা এখানে বাফ সুইট ইউজ করবো, ঠিক আছে? তো ফাজিং দেখার জন্য আমরা বাফ সুইটটা ধরে নিচ্ছি আপনারা বাফ সুইট জানেন, আর যদি না জানেন আপনারা বললে আপনাদের বুট ক্যাম্প থেকে এটা ম্যানেজ করে দেবে। আমি হচ্ছে, আচ্ছা বাফ সুইটটা একটু, হ্যাঁ আমি একটু বড় করে দিচ্ছি। আমি একটা ফাইলের নাম দিচ্ছি ফাইল আপলোড নামে, বড় করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে একটু চ্যালেঞ্জ হচ্ছে, এখন তো ভালো লাগছে তাই তো? দেখা যাচ্ছে না? আচ্ছা, বাফ সুইটের আমরা এখানে তেমন কোনো ইউজ নেই, জাস্ট হচ্ছে প্রক্সি হিসেবে ইউজ। প্রক্সি মানে তো বুঝ, আপনারা এখানে কমনলি একজনের প্রেজেন্ট দিয়ে দেন না আরেকজন, তো নর্মালি প্রক্সি মানে ইন্টারসেপ্টর। যেমন আমি মনে করেন সবার পিছনে আমাদের যে একজন আছে তাকে কিছু দিতে যাচ্ছি, কিন্তু মাঝখানে ওই হচ্ছে এটা ইন্টারসেপ্ট করে ফেললো, তারপরে তাকে দিল, এই যে কাজটা, এটাকে আমরা নর্মালি প্রক্সি বলে থাকি। এই বাফ সুইটের কনফিগারেশনে গেলে আজকে ক্লাস কভার করা যাবে না, আপাতত আমি ধরে নিচ্ছি যে এটা একটা আইডিয়া আছে। তা আমি বাফ সুইটের এখানে প্রক্সিটা অন করলাম, এই জায়গাতে গেলাম, এই ফাইল আপলোডের আমি সেম ফাইলটাই আপলোড করব। এখন এই ফাইলটার ভিতরে কি আছে একটু পরে আমরা আলোচনা করব, বা বাকি আমরা দেখি আপলোড করা যায় কিনা, ঠিক আছে? ওপেন দিলাম, আপলোড দিলাম, এই যে প্রক্সি মানে কি? ইন্টারসেপ্টর, তাই না? সার্ভারের কাছে যাওয়ার আগে দেখেন আমার বাফ সুইটে চলে আসলো, এই জন্য এটাকে আমরা মূলত বলে থাকি প্রক্সি টুলস। কন্টেন্ট ফাইলে কি আছে এই যে এখানে দেখা যাচ্ছে, এটা মূলত একটা বেসিক ওয়েব শেল পিস অফ কোড, যেটা মূলত আপনার সিস্টেমের যে প্রোগ্রামিং কমান্ড গুলো থাকে, যেমন নর্মালি লিনাক্সের জন্য এলএস ক্যাট কমান্ড এসব আমরা দিয়ে থাকি না, সিস্টেম কমান্ড। উইন্ডোজের জন্য ডাইরেক্টরি ডিআইআর টাইপ কমান্ড এসব দিয়ে থাকি, এগুলোকে রান করার জন্য এই বেসিক একটা কোড, এটা আই হোপ আপনারা জানেন, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। আর এখানে দেখেন পিএসপি দিয়ে শুরু, দ্যাট মিনস এটা পিএসপি। এখন এটার এক্সটেনশনটা কি হবে এটা আমাদেরকে জানতে হবে।
এই জন্য বাপ সুইটে একটা অপশন আছে, সেটা হলো ইন্ট্রুডার। এটা ফাজিং করার জন্য ইউজ করে থাকে। তো আমরা রাইট ক্লিক করলে এখানে খেয়াল করেন যে লেখা আছে সেন্ড টু ইন্ট্রুডার, তাই না? তাহলে এই পুরোটা ইন্ট্রুডারে চলে আসবে। দেখেন একটা কালার হয়ে গেছে, টমেটো কালার মেবি। আসার পরে এখন এই পিএসপি এক্সটেনশনটা কি হবে, অ্যাকচুয়াল কি হবে, এটা আমরা ফাইন্ড আউট করবো, তাই না? এটাই তো ফাজিং। এটার জন্য আমার কি লাগবে, আমরা বলছিলাম ফাজিং এর জন্য কি লাগে, মনে আছে? ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট না থাকলে আপনি ফাজিং কিভাবে করবেন? আপনাকে একটা নাম ওয়ার্ড লিস্ট দিতে হবে। তো এই জায়গাতে দেখেন লেগেছে সিম্পল লিস্ট, এরপরে এখানে ওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে। আমরা এখানে কিছু ওয়ার্ড দেই, কি কি হতে পারে, যেমন কি কি হতে পারে যেটা আপনার ব্যাখ্যা দিচ্ছিলাম, পিএইচ দিয়া পি বড় হাতে এরকম হতে পারে না, আর পিএইচপি দিয়ে 5 হতে পারে, 1 হতে পারে, হতে পারে না, আর পিএইচটিএমএল হতে পারে। আর যদি আমরা এগুলো নাও জানি, উই ক্যান ইউজ অনলাইন। অনলাইনে গিয়ে আমরা বলতে পারি যে ফাইল এক্সিকিউশন, ফাইল এক্সটেনশন, ওগুলো আমরা যদি এখানে দেই সেটাও আমাদের এখানে হবে। তো আপাতত আমরা টাইম সেভ করার জন্য এই জায়গাতে আমরা দেখতে পারি কোন ধরনের ফাইল। আবার আমরা চাইলে এখান থেকে এক্সটেনশন আমরা ফাইন্ড আউট করে বসায় নিতে পারি, ঠিক আছে? তো আমরা ইন্ট্রুডারে গেলাম, এখানে দেখেন স্টার্ট অ্যাটাক নামে একটা পার্ট আছে না? আমরা আরো কিছু দেই, অপশন দেই, তাহলে আমাদের ভুল আছে কিনা আমরা দেখতে পারবো। পাইথন দেই, নরমালি পিএইচপি দেই, ঠিক আছে, তারপর সিএসএস দেই, এইচটিএমএল দেই, এক্সটেনশন গুলো আমরা দিলাম ইএক্স। সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমরা তো এই জন্য ফাজিং করতেছি, অ্যাকচুয়াল এক্সটেনশনটা কি হবে আর নরমালি এগুলো বাইপাস হয় কিনা সেটা দেখাই হচ্ছে পেনটেস্টারের কাজ। আচ্ছা, আমরা এখানে দেখো কি লেখা আছে, স্টার্ট অ্যাটাক, এটা দিলেই ফাজিং শুরু হয়ে যাবে। আমি রাইট ক্লিক করলাম, এই দেখো এখানে ফাজিং হচ্ছে। এখন টার্গেট এক্সটেনশন কোনটা সেটা আমরা নরমালি কিভাবে বুঝি, সেটা বুঝি হচ্ছে লেন্থ দেখে। এই যে এখানে যে লেন্থ আছে, এখানে লেন্থ দেখে দেখবেন এই যে এই তিনটা জিনিসের লেন্থ সেম, তাই না? 315, 315, 315। আবার দেখেন এই দুইটা জিনিসের এক্সটেনশন সেম, আবার এই ফাইলগুলোর এক্সটেনশন সেম। এই যে এক্সটেনশন সেম আছে নরমালি, সরি লেন্থ সেম, তো লেন্থ থেকে আমরা বুঝতে পারি নরমালি এটা কোনটা অ্যালাউ অথবা ভিতরে গিয়ে। তো নরমালি দেখেন এটা 315, যেগুলো 315 আছে এগুলো নরমালি ব্লক করতেছে। যেমন দেখেন এখানে পিএইচটিএমএল লেখা আছে, আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে বড় করে দেই, একটা আছে রিকোয়েস্ট, এখানে পিএইচটিএমএল হিসাবে এক্সটেনশন বসছে, খেয়াল করছেন? পিএইচটিএমএল খেয়াল করতে পারতেছেন লাস্টের দিকে? এখন এটা রেসপন্সে কি বলতেছে, অ্যালাউ বলছে না ব্লক? কি বলে আছে? নট অ্যালাউ, দ্যাট মিনস ব্ল্যাক লিস্ট। তাহলে 315 লেন্থে যারা আছে তারা সবাই কি হচ্ছে, ব্লক হচ্ছে, ব্ল্যাক লিস্ট হচ্ছে। তাহলে আমরা সময়কে সেভ করার জন্য এই লেন্থের আর বাকিগুলো দেখার দরকারই নেই। তাহলে আমরা এই লেন্থে একটা দেখি, 348 একটা ইউনিক আছে নরমালি, এটা দেখি কি বলে। এখানে এটাকেও পাইথন দেখেন এখানে আপলোড হয়ে যাচ্ছে, তাহলে পাইথন আপলোড হলে এটা কিন্তু একটা ভালনারেবিলিটি, খেয়াল করতে পারছেন? পাইথন আপলোড হয়ে যাচ্ছে। তো নরমালি ইউনিক গুলো আগে দেখা উচিত। এরপরে আমরা 349 যদি দেখি তাহলে এখানে দেখছেন এটাও আপলোড হচ্ছে। তাহলে এই এক্সটেনশন গুলো যেহেতু আপলোড হচ্ছে দ্যাট মিনস এটাও ভালনারেবিলিটি। আমরা আবার পিএইচপি রিলেটেড দেখি, এই যে পিএইচপি ছিল একটা বড় হাতের পিএইচপি দিয়ে আমরা প্রথম দিকে বলছিলাম যে বড় হাতের এজ তো থাকার কথা না, খেয়াল করেন বড় হাতের এজ কে তারা এখানে অ্যালাউ করতেছে, ফাইল আপলোড করতে দিচ্ছে, হ্যাজ বিন আপলোডেড। তাহলে এই যে বড় হাতের পিএইচপি হচ্ছে এটা একটা ভালনারেবিলিটি, তাই তো? তাহলে আমরা আমাদের ফাইলের নেমটা যদি পিএইচপি 1ও দেই তাহলেও আপলোড হচ্ছে, সরি আপলোড হচ্ছে 1 দিলে,
1 দিলেও আপলোড হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে ওয়েব শেলটা আছে, ব্যাকডোরটা আছে, সেটা আমরা PHP 1 দিতে পারি, PHP 2 দিতে পারি, তারপরে পি এর এইচটা বড় হাতে দিতে পারি, তাই না? তাহলে আমরা সেম কাজটা করি, দেখে আপলোড হয় কিনা। এটা থাক, আমরা এটাকে মাইনাস করে দেই, মাইনাস করে দেই। ওকে, নাও তাহলে এই জায়গাতে, এই জায়গাতে না, পক্সিতে, তাহলে এই জায়গাতে কি লিখবো বলেন? PHP নাকি 1 দিব? 1 দিলাম। খেয়াল করেন কত দিলাম আমি? 1। আর ফাইলের নামটা কিন্তু মনে রাখতে হবে, সিম্পল ব্যাকডোর। এটাকে আমি আপলোড করে দিলাম। আমরা এখানে খেয়াল করে দেখি এটা কি হচ্ছে। কি বলছে? ফাইল আপলোড হয়ে গেছে। ওকে, এই ফাইল আপলোড হয়েছে, এর পরের কাজ আমরা জানবো, বাট এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার তো? গুড। পরের কি কাজ? নরমালি পরের কাজ হচ্ছে স্টেপ নাম্বার 3, আমরা ব্যাখ্যা করলাম যে কারেন্ট এক্সটেনশন ফাইন্ড আউট করবো আমরা, অথবা অ্যালাউ, এক কথায় অ্যালাউ এক্সটেনশন, এক্সটেনশন এখন স্টেপ নাম্বার 4, এটা হচ্ছে ফাইলটা আমরা আপলোড করে ফেলবো। আপলোড আওয়ার টার্গেট ফাইল, যেটা আমরা অলরেডি করলাম। স্টেপ নাম্বার 5, কল দ্য আপলোডেড ফাইল। আপলোডেড ফাইলটাকে 5 নাম্বার স্টেপে কি করতে হবে? কল করতে হবে। কিন্তু এটা কল করার জন্য আমরা কোন ফাইলটা আপলোড করছি, এর ভিতরে প্রোগ্রামিংটা কি, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে চলেন এর ভিতরে কোডটা আমরা বোঝার ট্রাই করি। তো আমরা যদি বেসিক কোডটা দেখার ট্রাই করি, এখানে এলএস দিয়ে একটু বড় করে নেই। তো ফাইলের নামটা ছিল সিম্পল ব্যাকডোর পিএসপি। এই যে এটা হচ্ছে কোড, দেখা যাচ্ছে? এই বেসিক কোডটাতে একেবারে প্রথমে এতটুকু পিএসপি শুরু, এতটুকু পিএসপি শেষ। এরপরে একটা এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দিলাম, এখানে একটা প্যারামিটার দেওয়া আছে সিএমডি, এটা হলো গেট প্যারামিটার। দেওয়ার পরে এটাকে কল করছে ভেরিয়েবল, বাস, আর কোনো কিছু কাজ নেই। এরপরে ভেরিয়েবলটা বলা আছে মূলত কি? সিস্টেম। সিস্টেম মানে সিস্টেম কমান্ড গুলো সিএমডি দিয়ে আমরা করতে পারবো, এটাই বেসিক কমান্ড। তাহলে এখানে মূলত দুইটা জিনিস, একটা হলো সিএমডি অ্যাজ এ প্যারামিটার, আর এটাকে কল করা হয়েছে সিস্টেম হিসেবে। তাহলে আমাদের এখানে প্যারামিটারের নাম কি? সিএমডি। আমরা চাইলে এটাকে আইডি অথবা আপনার নিজের নামও এখানে দিতে পারবেন, কারণ এটা যেহেতু একটা ভেরিয়েবল। এখন সেই হিসাবে আমরা যদি ফাইল কল করতে চাই, তাহলে কিভাবে ফাইল কল করতে হবে? এই সেম নাম দিয়ে, কিন্তু অন্য নাম দিয়ে এটা হবে না। আর দ্বিতীয় কথা, আমাকে দেখতে হবে ফাইলটা কোন জায়গায় আপলোড হয়েছে, ওইটা ফাজিং করে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি ফাইল আপলোড হচ্ছে আপলোডেড নামে একটা ফাংশনালিটিতে, সেটা হলো মূলত এটা আপলোডস, না? হ্যাঁ, আপলোডসে মূলত ফাইল আপলোড হচ্ছে। দেখেন এখনো পর্যন্ত আমরা এই যে বিভিন্ন ফাইল যেগুলো অলরেডি ট্রাই করছি, এগুলো আপলোড হয়ে গেছে। যেমন .c আপলোড হয়ে গেছে, যেটা আমরা হচ্ছে ফ্রাজিং করতে গিয়ে আপলোড হয়ে গেছে, ব্যাকডোর। আমরা মূলত কোনটা আপলোড করছি? পিসমান। বাকিগুলো দেখবেন কাজ করবে না, কারণ ওগুলোতে তো লেখা নাই, ডাটা নাই। ওকে, তাহলে জি, ফেল করছে, ওগুলো তো আপলোড হয় নাই। না, এগুলো তো ফেল না, এগুলো তো হয়েছে, আপলোড একুরেটলি হয়েছে। ওগুলো তো হয়নি, আপলোড হয়নি, তাহলে সার্ভারে কিভাবে হবে? আপলোড হলে তো ভালোভাবে হয়েই যেত। সার্ভারে আমি আপলোড করতে চাইছি, কিন্তু সার্ভার এটাকে ব্লক করে দিছে। এই যে আপলোড হয়েছে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এখানে কোনগুলো আপলোড হয়েছে, ইয়েস।
মানে যেগুলো অ্যালাউ করছে সেগুলো তো আপলোড হয়ে গেছে, এই যে এই লোকেশনে দেখাচ্ছে। যেগুলো অ্যালাউ হয় না এগুলো তো আপলোড হয় না। আর এগুলো এখানে কাজ করবে যেগুলো হচ্ছে একুরেট এক্সটেনশন। যেমন আমরা ভিতরে কোড দিছি পাইথনের অথবা কোড দিছি পিএইচপির, কিন্তু আমার ফাইলের এক্সটেনশন আছে পাইথনের, তাহলে কাজ করবে না। আবার কোড দিছি আমি পিএইচপি, আমার এক্সটেনশন লেখা আছে জেপিজি, ইমেজের কথা, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে আমাদের ফাইলটা মূলত এটা, আমরা এটাকে কল করি। দেখেন এটাকে কল করার পরে মূলত আমাকে এই জায়গাতে এটাকে গেট প্যারামিটার হিসেবে কল করতে হবে। তো গেট প্যারামিটার কিভাবে লিখে মনে আছে? গেট প্যারামিটার সাপোজ আমি ধরে নিচ্ছি আমি জানি না, তো গেট প্যারামিটার লেখার নিয়ম হচ্ছে নরমালি এসটিডিপি অথবা ডোমেইন, এরপরে মনে করেন একটা ফাইল ডট পিএইচপি, কোশ্চেন মার্ক, এরপরে প্যারামিটারের নেম, ঠিক আছে, এরপরে ভ্যালু। তাহলে এখানে ডোমেইন, সরি ডোমেইন মানে আমি এখানে ভুল লিখছি, ডোমেইন, সরি ডোমেইন, এরপরে ফাইলের নেমটা কি ছিল? গুড, সিম্পল, সিম্পল ব্যাকডোর না, এরকম কিছু না, ডট পিএইচ কি 1, প্যারামিটারের নাম কি? সি সিএমডি, প্যারামিটারের নাম সিএমডি, ভ্যালু দিব সিস্টেম ভ্যালু আমরা দিতে পারি এলএস কমান্ড, রাইট? যদি লিনাক্স হয়, ব্যাকএন্ডে যদি লিনাক্স হয়, তাহলে সেই জায়গাতে আমরা যদি এখানে যাই, সেম জিনিস এতটুকু আছে, কোশ্চেন মার্ক দিয়ে কি লিখতে হবে? সিএমডি, অন্য কিছু দিলে কিন্তু কাজ করবে না, কারণ কোডের ভিতরে সিএমডি লেখা আছে। এরপর এলএস দিলাম, এলএস দিলাম, কিন্তু কাজ করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে ব্যাকএন্ডে কাজ করতেছে উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার না। তাহলে কমান্ড কোডটা দিতে হবে উইন্ডোজ এর কমান্ড। তো উইন্ডোজ এর বেসিক কমান্ড কারো মনে আছে? ডিআই আর। যদি একুরেট হয় তাহলে আমরা দেখতে পারবো না আমাদের ফাইল এক্সটেনশন তাহলে এখানে অ্যাকচুয়ালি কাজ করছে না। তাহলে আমরা একুরেট ফাইলটা দেখতে পারি। আমরা এখানে আরো কয়েকটা ফাইল আপলোড করছি পিএইচপি, এটাকে দিয়ে আমরা দেখতে পারি হ্যাঁ এটা কাজ করে। 1 কিন্তু কাজ করে নাই, খেয়াল করছেন? 1 কাজ করে নাই। এটা হতে পারে অনেক সময় যে সিস্টেম 1টাকেও এখানে ব্লক করছে। আমি সেম জিনিসটা তাহলে এটাতে দেখি, সিএমডি এলএস কাজ করেনি, এলএস এর পরিবর্তে আমরা কি দিব? ব্যাকএন্ডে কাজ করতেছে মূলত উইন্ডোজ। এখন উইন্ডোজ না লিনাক্স এটা কিন্তু রিকন করে ফাইন্ড আউট করে নিতে হবে। ডিআইআর দেওয়ার পরে কি হয়ে গেল? কাজ করছে এখন। এখন খেয়াল করেন এই যে আপনি সিস্টেমের ফাইল দেখতে পাচ্ছেন, তাহলে এটা কি ভালনারেবিলিটি না? এটা কিন্তু বিগ ভালনারেবিলিটি, এটাকে ক্রিটিক্যাল ভালনারেবিলিটি হিসেবে ধরা হবে। এখন আপনি ব্যাকএন্ডে সব ফাইল দেখতে পাচ্ছেন, রাইট? এতটুকু কি ক্লিয়ার হইলো? এখন এটা কি ওয়েব শেল না রিভার্স শেল? ওয়েব শেল, কারণ এটা ওয়েব সাইডে আপলোড। ক্লিয়ার? এটা একটু পরে আমরা রিভার্স শেল দেখবো, ওটা আরো বেশি মারাত্মক, কারণ ওটা অলওয়েজ রাখা যায়। ওয়েব শেল গুলো আপনি আউট এখন যদি বের হয়ে যান খুব সহজে দেখে যাবে, এটা রিমুভ করে দিলে আপনি আর অ্যাক্সেস নিতে পারবেন না। কিন্তু রিভার্স শেল হলো সাইলেন্ট, আপনি এটাকে সবসময় রাখতে পারবেন। এখন এতটুকু যদি ক্লিয়ার হয়, এটাকে আমরা সবসময় পেন টেস্টিং এর মধ্যে যেটা কাজ করি সেটা হলো সেভারিটিকে ইনক্রিজ করা। সেভারিটি মানে কি? আমি বড় করে লিখতেছি, সেভারিটি মানে কি? কতটুকু ডেঞ্জারাস। এটার একটা ক্লাসিফিকেশন আছে, প্রথমে বলি আমরা ক্রিটিক্যাল, এরপরে বলি আমরা হাই, এরপরে বলি আমরা মিডিয়াম, এরপরে আমরা লো, আরেকটা বলি আমরা ইনফরমেশন যেটা তেমন ভ্যালু নাই। তাহলে এই ভালনারেবিলিটিটা যেটা আমরা করলাম এটা কোনটা হবে বলেন? ক্রিটিক্যাল, কারণ সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। মানে সিস্টেম কমান্ড দিয়ে আপনি যা কিছু তা করতে পারেন। এটা ডিপেন্ড করবে, বাট আপনি তো এখন সিস্টেম কমান্ড হিসেবে সিস্টেমের এই ইউজার থেকে যেটা করা সেটা করতে পারেন, বাট এটাকে আরো অ্যাডমিন করার জন্য প্রিভিলেজ এসকেলেশন করতে হয়।
প্রিভিলেজ এসকেলেশন কিভাবে করবে, যেমন আমরা রিভার্সাল নিব, রিভার্সাল নিয়ে আমরা নর্মাল ইউজার থেকে অ্যাডমিন ইউজারে যাব। বাট এখন যা করছে সেটাই অলরেডি ক্রিটিক্যাল। এটাকে আরো যদি সেভারিটি বাড়াই তখন আরেকটা নাম বলে, ওইটা কারো আইডিয়া আছে? ওইটাকে বলে এক্সেপশনাল, বাট এটা রেয়ার। এক্সেপশনাল মানে হচ্ছে আপনি নর্মালি গেছেন, নর্মাল ইউজার হিসেবে অ্যাডমিন নিছেন, এটা অনেকদিন রেখে দিয়েছেন, 0 ডে হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, 2 বছর ধরে এই সিস্টেম আপনার হাতে কম্প্রোমাইজ। এমন অনেক সিস্টেম কম্প্রোমাইজ আছে আমরা জানি না, যে অনেক আগে থেকে কম্প্রোমাইজ আমাদের ডাটা দিতেছে। একটা রিয়েল এক্সাম্পল বলি, নাম বলবো না, বাংলাদেশের টেলকম একটা অপারেটর, আমরা প্রায় আমাদের একটা জানাশোনা ব্ল্যাক টিম 3 বছর ইউজ করছে, মিনিমাম 5 CR ইনকাম হয়েছে। কিভাবে? কল লিস্ট, রিসার্চ সবকিছু করা যাচ্ছিল। তো ওইটা ছিল 0 ডে, মানে টেলকম কোম্পানি জানতেছে না যে এরকম হচ্ছে, কারণ তাদের এপিআই কল করে এগুলো হয়ে যাচ্ছে। আর আপনাদের আমাদের মতো অনেকেই বিভিন্ন প্রবলেমে পড়ি, লোকেশন ট্র্যাক করতে হবে, কল লিস্ট দেখতে হবে, কার সাথে কথা বলছে, কারো কোনো কনফিউশন থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। কল লিস্ট কিন্তু কমন। আর সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যারা হচ্ছে ফেমাস পারসন, ফ্যামিলিয়ার পারসন, ওদের, কারণ সবার কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে, ওটার মধ্যে যদি আপনি কারো ক্যারেক্টার খারাপ বানাই দিতে পারেন তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় একটা ড্যামেজ সবার, বিশেষ করে যারা পলিটিশিয়ান, ফেমাস পারসন, তাই না? তো তার কল লিস্ট আপনি ফাইন্ড আউট করে দিচ্ছেন, অনলাইনে দেখবেন যে এটা লিক হয়ে যাচ্ছে। এগুলো যতই মনে করেন যে নিজের কেউ করতেছে, ম্যাক্সিমাম নিজের করে না, ম্যাক্সিমাম ব্ল্যাক হ্যাট যারা টিম আছে তারা করে দেয়। তো এই যে আমি কথা বললাম 5 CR, এটা কিন্তু সংখ্যাটা অনেক, আমি ডিটেলস বলছি না। 3 ইয়ার্স কম্প্রোমাইজ করে রাখছে বাংলাদেশের টেলকম, 3 ইয়ার্স, একদিন আর 2 দিন না। তো রিসার্চ করা হচ্ছে, তারপরে কল লিস্ট করা হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এটা হলো এক্সেপশনাল কেস। তো এইটা ফাইন্ড হয়েছে, এটা এই যে এরকম হচ্ছে, এটা কিছুদিন আগে সর্ট আউট হয়েছে আমাদের কোম্পানি। যখন আমরা কাজ করতে গেলাম তখন আমরা এটা রিপোর্ট করার পরে এটা সর্ট আউট হয়েছে। এর আগে এটা ছিল। টেলকম কোম্পানির নাম বললে আবার সমস্যা হয়ে যাবে, আমরা নাম বলছি না। এক্সেপশনাল মানে তাহলে আমরা বুঝলাম এক্সেপশনাল মানে কি, তাহলে এটাকে ক্রিটিক্যাল, এটাকে আরো এক্সেপশনাল কিভাবে করা যায়, যেটা আমরা বলতেছিলাম প্রিভিলেজ এসকেলেশন। প্রিভিলেজ এসকেলেশন মানে আমার প্রিভিলেজ কি দেওয়া আছে, যেমন আমরা অথরাইজেশন পড়তেছিলাম না যে আমার কি কি অ্যাক্সেস করা আছে। তো নরমালি যেটা খুবই ভালো একটা বিষয় অ্যাড্রেস করছে, তোমার নামটা কি? রোহান। রোহান যেটা অ্যাড্রেস করলো যে এটাকে আমরা আরো কি করতে পারি, আমাকে কি কি দেওয়া আছে, যে নরমাল আমাকে নরমাল ইউজার দেওয়া আছে, আমি কি এখানে ইউজার কিন্তু বানাতে পারবো না, আমি এটা অ্যাডমিনে কিভাবে যেতে পারি, তো সেই ক্ষেত্রে আমাকে প্রিভিলেজ এসকেলেশন করতে হবে। তো এতটুকু কি ক্লিয়ার? একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, রাইট? এক ইউজার থেকে এক ইউজার নরমালি হরিজন্টাল, আর যখন ভার্টিক্যালে আমরা যাই তখন নরমাল ইউজার থেকে আমরা অ্যাডমিনে যাই, মানে হায়ার প্রিভিলেজ ইউজার। এখন একেবারে প্রথম দিকে মনে আছে এটা কোন ধরনের সার্ভার, দেখেন আমরা এটাকে আরো প্রিভিলেজ করতেছি, প্রিভিলেজ এসকেলেশন ছাড়াই এটাকে আমরা প্রিভিলেজ করব। কেন? দেখেন এখানে যে ফাইলগুলো আছে, এখন আপনি রিপোর্ট করলেন, বাগ বাউন্টি করলেন, করে জমা দিলেন, কিন্তু আমি যদি বলি এই ফাইলগুলো তো লজিক্যাল কোনো ফাইল না, আমি আপনাকে কেন টাকা দেব, তখন আপনি কি অ্যান্সার দেবেন? আমি 30 মিনিট শেষ করব না, আমি আমার আজকে ক্লাস আছে আরেকটা, আটটা না, আমার মূলত 6:30, বাট আমি 30 মিনিটস ম্যানেজ করে নিয়েছি, 7টার মধ্যে যেতে হবে আমার। আমি এই টপিকটা শেষ করেছি। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে আপনি আমাকে বললেন যে আমি ফাইল আপলোড করলাম, আমি এই ফাইলগুলো দেখলাম, এটা একটা ভালনারেবিলিটিস, আপনি আমাকে এখন বাউন্টি দেন, বাগ বাউন্টিতে নাম শুনছেন, কিন্তু আমি যদি বলি অ্যাজ এ ক্লায়েন্ট অথবা অ্যাজ এ কোম্পানি ওনার, আপনি ফাইল দেখছেন কি আছে এখানে, তো আপনার ফাইল, আপনি কি আপলোড করছেন, যেমন আপনি আপলোড করছেন এখানে ব্যাকডোর demo.txt, তারপরে আরো একটা জিনিস আপনি আপলোড করেন, এটা আপনি আপনার ফাইল দেখতেছেন, এটা ভালনারেবিলিটিস কি হল? ক্লায়েন্ট যদি আপনাকে এটা বলে আপনি অ্যান্সার কি দেবেন?
এটার অ্যান্সার বের করতে গেলে আপনাকে কি করতে হবে, আরো সেন্সিটিভ ডাটা এক্সপোজ করতে হবে। এটা কিন্তু সেন্সিটিভ ডাটা না, এটা একটা ভালনারেবিলিটি আপনি ডিটেকশন করছেন মাত্র, কিন্তু এটাকে কিন্তু আরো ইমপ্যাক্ট করতে পারেননি। কথাটা কি বুঝতে পারতেছেন? এটাকে আরো সেন্সিটিভ করতে হবে, যে আরো সেন্সিটিভ ডাটা কিভাবে ডিসক্লোজার করা যায়। তো সেক্ষেত্রে একেবারে প্রথম দিকে খেয়াল করবেন, আমরা বলতেছিলাম যে অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে, রিকন করে ফাইন্ড আউট করতে হবে যে এই সার্ভারটা মূলত ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে। যেমন এটা জ্যাম সার্ভার, তাই না? তো জ্যাম সার্ভারের ডিফল্ট পাসওয়ার্ড কই থাকে, এটা ফাইন্ড আউট করে দেখতে পারেন, জ্যামে থাকে, তাই না? অথবা না জানলে অনলাইনে সার্চ করলে ফাইন্ড আউট করা যাবে যে জ্যামের পাসওয়ার্ড কই থাকে, ডাটাবেজের ইনফরমেশন কই থাকে জ্যামের ক্ষেত্রে। হ্যাঁ, রাইট, রাইট। আমরা মনে করেন জানি না, তো সেক্ষেত্রে নর্মালি জ্যাম সার্ভারের ডাটাবেজ ডিফল্ট পাথ লিখলাম। অথবা এটাকে খেয়াল করেন, আমরা যদি এটাকে আমি একটু ডুপ্লিকেট তো করলাম, এই তো দেখেন আমরা প্রথমে গিয়ে দেখছিলাম এটা জ্যাম সার্ভার, তাই না? তো এখন আপনি যদি কোনোভাবে জ্যাম সার্ভারের ডাটাবেস ফাইন্ড আউট করতে পারেন, তাহলে এটা কি প্রিভিলেজ এসকেলেশন হয়ে যাচ্ছে, আরো সেন্সিটিভ ডাটা। তো ডিফল্ট ফাইল আপনি জানেন না, যেহেতু আমরা কি উইন্ডোজ না লিনাক্স, উইন্ডোজ, তাহলে আমরা এতটুকু কপি করতে পারি, রাইট? এতটুকু কপি করে আমরা এই যে এই জায়গাতে যেখানে আমরা .dir দিছিলাম, এটা মানে হলো কারেন্ট হোল্ডার আমি কোথায় আছি, তাই না? প্রেজেন্ট কোথায় আছে, তো আমি এটা লিখে দিলাম, আর নর্মালি ডাটা মাইস্কুলটা বাদ দিলাম। দেখেন, এখন দেখেন এটা সেন্সিটিভিটি আরো বাড়ছে কিনা, তাই না? আপনি এখানে আরো ফাইল দেখতে পাচ্ছেন, .bd ফাইল, আরো যেগুলো আছে, তাই না? এখন কিন্তু সেন্সিটিভিটি বাইরে গেছে, কারণ এই ফাইলগুলো আপনার ফাইল না, এগুলো সার্ভারের ফাইল, রাইট? এখন যদি এখানে আরো ফাইল থাকে, মাইস্কুয়েল ডাটা যেটা ছিল, মাইস্কুয়েল, আচ্ছা আমি বানাম ভুল দিছি, তাই না? মাইস্কুয়েল, এই তো এরপরে এটা আছে, যদি ডেটা থাকে, আই ডোন্ট নো ডেটা আছে কিনা, এটা ফাইন্ড আউট করে নিতে হবে কোন জায়গায় কি আছে আর কি মূলত। এখন যদি নরমালি পাসওয়ার্ড কই থাকে ডাটাবেজে, মানে জেম সার্ভারে ফাইন্ড আউট করতে পারেন, সবার জন্য মোবাইল ওপেন এখন, মানে জ্যামের পাসওয়ার্ডের ডিফল্ট পাথটা কি হবে। দেখি কে কার্ড অ্যান্সার দিতে পারে। হ্যাঁ, একটু জোরে প্লিজ। হ্যাঁ, কনফিগ, রাইট রাইট, কনফিগ, তারপরে কনফিগ ডট আই এ সি ডট পিএইচ, এটা হবে না। ওকে, ইয়েস, এই তো এখানে অনেকগুলো বলছে, আমরা একটা করে দেখতে পারি যে কোনটাতে আছে। তো নর্মালি এটা হচ্ছে মূলত ট্রায়াল এন্ড এরর, একুরেটলি কোনটাই আসবে না, কারণ হচ্ছে তারা অনেক কিছু ডিলিট করে রাখতে পারে, অনেক কিছু তারা অ্যালাউ করতে পারে। তো আমাদেরকে মূলত দেখতে হবে যে কোনটাতে আছে। তো আমরা নর্মালি এখানে ফাইল না দিয়ে এতটুকু দেই, দেখি কি হয়। না, মাই অ্যাডমিন কিন্তু ওপেন রাখে নাই, তাহলে মাই অ্যাডমিন ওপেন রাখে নাই, সেক্ষেত্রে কি হবে? আমি কি অ্যান্সার বলে দিব?
আরো কয়েকটা বলেন দেখি। সব উইন্ডোজ, এখানে লিনাক্স হবে না, কারণ ব্যাকএন্ডে আমরা দেখলাম যে ব্যাকএন্ড সার্ভারটা হচ্ছে মূলত উইন্ডোজে। নর্মালি আমরা জ্যাপ থেকে, তাই তো? আর তো এরপরে আমরা নর্মালি ফাইল রিড করার জন্য কোন কমান্ড দিতে হয়? টাইপ কমান্ড, তাই তো? এটা পাসওয়ার্ড থাকলে পাস নাই, নাই। পাসওয়ার্ড নাই। রোবট ডট পিএইচপি ওটা নর্মাল। হ্যাঁ, পাসওয়ার্ড কোথায় আছে? এই তো, ওই তো, এই এখানে একটা সেনসিটিভ ফাইল আছে। এই যে এখানে একটা সেনসিটিভ ফাইল আছে, দ্যাট মিনস এই জায়গাতে রাখা আছে। ঠিক আছে, মানে সেম নামে অনেক সময় নাও থাকতে পারে। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, তাহলে এই যে এই যে এই জায়গাতে ফাইন্ড আউট করছে পাসওয়ার্ড ডট টিএক্সটি, এই তো এখানে এই যে পাসওয়ার্ড ডট টিএক্সটির ভিতরে আবার পাসওয়ার্ড নাকি? আচ্ছা, ডাইরেক্টরি কমান্ড দিছে, আমরা এখানে টাইপ লিখতে হবে। খুব ভালোভাবে ফাইন্ড আউট অ্যাড্রেস করছে এটাকে, আমরা টাইপ কমান্ড দিই। হ্যাঁ, এই যে এখানে এই যে পাসওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পাসওয়ার্ড যে আমরা পাইতেছি একটা ওকে। আচ্ছা, এখন আমরা একটু শেষের দিকে যাচ্ছি, সরি আজকে একটু কম সময় নিচ্ছি। এতটুকু কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, ওয়াফ বাইপাস, রাইট। ওয়াফ বাইপাস করার জন্য আমাদেরকে ইনকোডিং ইউজ করতে হয়। হ্যাঁ, তো নর্মালি এটা যেহেতু সিকিউর না, ওয়াফ যখন থাকে, ওয়াফের কোনগুলো অ্যালাউ করতেছে এটার একটা ক্যারেক্টার নিতে হবে, কোনগুলো অ্যালাউ করতেছে না এটা আমাকে দেখতে হবে, দেখে ইনকোডিং করে বাইপাস করতে হবে। এটা আমি যেতাম যদি সময় থাকতো। আর কার কোনো কোশ্চেন আছে এখানে? ব্লক করতে, হ্যাঁ। ইয়েস, যদি রেট লিমিটিং থাকে তাহলে আমাকে ব্লক করে দিবে, কিন্তু এই সার্ভারটাতে রেট লিমিট ছিল না। রেট লিমিটিং যেহেতু ছিল না, যার কারণে এখানে ব্লক করে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? নাই। আচ্ছা, নেক্সট টপিক কিসের উপরে? আচ্ছা, আমি হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাক দ্য বক্স একাডেমি সম্পর্কে কার কাজ করার অভিজ্ঞতা আছে? হ্যাক দ্য বক্স একাডেমি নাই, মানে আমরা হ্যান্ডস অন ট্রাই করি না কেউ, সবাই বাসায় গিয়ে। হ্যাক দ্য বক্স একাডেমি, আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটু লিখে নেন সবাই হচ্ছে। সবাই একটা কাজ করবেন, এই যে ডিবিডব্লিউএ এটাকে সবাই ইনস্টল করবেন, করার পরে এখানে ফাইল আপলোড ভালনারেবিলিটিস এ প্র্যাকটিস করবেন। এটা সবার সবার হোমওয়ার্ক। আপনারা বাস্তবে যদি সিকিউরিটি শিখতে চান তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে। এই ল্যাবটা যে ভালো করে শিখতে পারে ওদের পেন টেস্টিং এর 60 থেকে 70% নলেজ গ্যাদার হয়ে যায় ওয়েবের রিলেটেড। এখানে কমপক্ষে 20টার উপরে ভালনারেবিলিটি আছে, এসকিউএল ইনজেকশন, তারপরে হচ্ছে এসএসআরএফ, ওএস কমান্ড ইনজেকশন সব আছে। তো এই ল্যাবটাকে আপনাদের কাজ থাকবে, এই ল্যাবটা সবাই প্রথমে ইনস্টল করবেন, করার পরে এখানে ফাইল আপলোড রিলেটেড ভালনারেবিলিটি আছে, এই ভালনারেবিলিটিটা প্র্যাকটিস করে রিপোর্ট আকারে জমা দিবেন। আপনারা কি রিপোর্ট জমা নেন?
এই যে এইটা অ্যাসাইনমেন্ট হিসেবে নেবেন, অ্যাসাইনমেন্ট দিবেন যে ডিবিডব্লিউ ইনস্টল করতে হবে, আর হচ্ছে ফাইল আপলোডের বানাবটি গুলো প্র্যাকটিস করে রিপোর্ট করে জমা দিতে হবে। অনেকগুলো ল্যাব না করে একটা ল্যাব করলে এনাফ। হ্যাঁ, এই হচ্ছে কাজ। বাস্তবে শিখতে চাইলে প্র্যাকটিস করতে হবে, শুধু থিওরি আবার জানলে হবে না, হ্যান্ডস অন না জানলে হবে না। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাকি আমি আজকের জন্য একটু বিদায় নিচ্ছি।